শুক্রবার জুলাই সনদে সই করবে সব দলই আশা ঐকমত্য কমিশনের। ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনে সব পদক্ষেপ নেবে সরকার, বললেন প্রধান উপদেষ্টা। যে অসম্ভব কাজ আপনারা করলেন, এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে। যে বলে যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন। মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া। নিয়মিত চেকআপের অংশ হিসেবে করাবেন পরীক্ষা নিরীক্ষা, জানালেন ডাক্তার জাহিদ। চাকসু নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষা। দুটি হলে ভিপি পদে ছাত্রদলের জয়, একটিতে বিজয়ী শিবির। জিএস পদে হাড্ডাহাড্ডি লড়াই। প্রায় 3 মাস পর ট্রাইব্যুনালে একসাথে হাজির করা হলো সাবেক মন্ত্রী, এমপি সহ 45 আওয়ামী নেতাকে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার আশা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন ঐকমত্য কমিশনের সনদেরই অংশ, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আগামী শুক্রবারই হবে জুলাই সনদে স্বাক্ষর। ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অতি জরুরি বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সন্তোষজনকভাবে সবাই মিলে জুলাই সনদের কাজে সমাপ্তি টানায় রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানান তিনি। বলেন, এই কাজ শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসেই উল্লেখযোগ্য হয়ে থাকবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বুধবার সন্ধ্যায় অতি জরুরি বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয় আগামী 17 অক্টোবর শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হবে। যে অসম্ভব কাজ আপনারা করলেন, এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে। যে বলে যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন। যে আমরা প্রক্রিয়া শুরু করব যাতে করে মানুষের মনে যায়, তারা প্রশ্নগুলো দেখে, উত্তরগুলো দেখে, এটা তার মনে লাক্সই মনে হচ্ছে কিনা, ভবিষ্যতে সে কী করবে, অন্তত তার কাছে পরিষ্কার হতে হবে বিষয়গুলো। এবং এগুলো জনসাধারণের মধ্যে তাদের ভাষায় সংক্ষেপে বলার জন্য মতো করে প্রচার করা। বৈঠকে প্রধান উপদেষ্টা আবারও স্পষ্ট করেন, আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, আর এটা জুলাই সনদেরই অংশ। উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতিও দেন তিনি। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই, এটা এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা উৎসবমুখর নির্বাচন হবে। সেই উৎসবমুখর নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করবো, আমাদের সাধ্যে যতগুলো। এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিভিন্ন দলের নেতারা, তুলে ধরেন নিজ নিজ অবস্থান। আমরা এখনো আশা করি যে শেষ মুহূর্তে সবাই স্বাক্ষর করবে, এবং যে সমস্ত নোট অফ ডিসেন্টগুলো আছে আমরা অনুরোধ জানিয়েছি এই নোট অফ ডিসেন্টগুলো যাতে একটু কমিয়ে আনা যায়। জুলাই জাতীয় সনদ নিয়ে যদি কোনো সংকট সৃষ্টি করা হয়, যে দল বা সংগঠন বা ব্যক্তি যেই করুক না কেন, তিনি কিন্তু ইতিহাসের কাছে দায়ী থাকবেন। আমরা একটা ঐতিহাসিক অর্জনে যাচ্ছি। এর মধ্য দিয়ে আমরা এমন কোনো কাজ করব না যেখানে জুলাই সনদ যেখানে প্রশ্নবিদ্ধ হবে। সকলের প্রতি আহ্বান জানাই, আগামী 17 তারিখ এই জুলাই জাতীয় সনদ যাতে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করবে সবাই। জনগণের ম্যান্ডেট নিয়েই বাস্তবায়ন করতে হবে সনদ, মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক, অন্যান্য কর্মকাণ্ড হোক, সব কিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক, তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। আইনি ভিত্তি আর জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ এখনো পরিষ্কার নয়, তাই স্বাক্ষরের বিষয়টি বিবেচনায় রেখেছে এনসিপি। আর গণভোট নভেম্বরে হতে হবে এমন দাবি করে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা দেখছে না জামাতে ইসলামী। যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে, তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করতে চাই সেটাকে অর্জন হিসেবে
সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে। 17 তারিখে আমরা আশা করি যাব, এবং সিগনেচারের ব্যাপারে তো প্রশ্ন করবেন কিনা, তো সেই প্রশ্নের জবাবটা দিয়ে বলতে চাইতেছি যে মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলবেন। শুনেন, সেরকম অনিশ্চয়তা আমরা দেখি না। তবে জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে বাম জোটের নেতারা। তাহলে নোট অফ ডিসেন্ট সহ কীভাবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে, আদালতে সেখানে যাবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আছে। আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। এর আগে বৈঠকের শুরুতে কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। মত পার্থক্যের সত্ত্বেও জুলাই সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত আসায় রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ জানান তিনি। আমরা অপেক্ষায় আছি যে আমরা অচিরেই, অর্থাৎ শুক্রবার দিন বিকেলবেলা এই জাতীয় সনদে স্বাক্ষর করতে পারবো সকলে, এবং তার মধ্য দিয়ে আমাদের এই যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রার একটা নতুন অধ্যায়ে আমরা প্রবেশ করতে পারবো। রাজনৈতিক ঐক্যের প্রতীক হিসেবে শুক্রবারের অনুষ্ঠানকে উৎসবমুখর করতে সব প্রস্তুতি নিচ্ছে সরকার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বর্তমান রাজনৈতিক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সাথে সরকার প্রধানকে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন তিনি। আমরা চাই আপনার নেতৃত্বে একটা ঐতিহাসিক নির্বাচন, এটাই হচ্ছে কন্ডিশন। আপনার প্রতি আমাদের সীমাহীন সমর্থন নয়, আমাদের সীমারেখা আছে। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য এই সীমারেখার মধ্যে আপনাকে সমর্থন দিচ্ছি। আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়োগ বদলি পদায়নের জন্য আপনি মন্ত্রিপরিষদ একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন, এটার কোনো চর্চা নাই, এটার কোনো ট্রেডিশন নাই, এটা কোনো নিয়ম নয়। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক। আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। রাষ্ট্রে একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা এফোর্ড করতে পারবো না। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 11:40 গুলশানের বাসভবন ফিরোজা থেকে প্রাইভেট কারে রওনা করে 12:25 হাসপাতালে পৌঁছান তিনি। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা করতে বিএনপি চেয়ারপারসন রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষার রিপোর্টগুলো বৃহস্পতিবার মেডিকেল বোর্ড বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সবশেষ গত 28 আগস্ট রাতে এভারকেয়ার হাসপাতালে কয়েকটি পরীক্ষার জন্য গিয়েছিলেন এবং সেগুলো শেষ করে রাতেই বাসায় ফেরেন। 79 বছর বয়সে খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। ভোট গণনা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল সংসদ নির্বাচন চাকসুর ফলাফল ঘোষণা করা হচ্ছে। বুধবার রাত 12টার পর কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অতীশ দীপঙ্কর হলে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 223টি ভোট, আর ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন 90 ভোট। জিএস পদে সাফায়েত হোসেন বাগিয়ে নিয়েছেন 164 ভোট, আর শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্রার্থী সাইদ বিন হাবিব পেয়েছেন 83 ভোট। মাস্টারদা সূর্য সেন হলেও ভিপি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত প্রার্থী সাজ্জাদ হোসেন, তিনি পেয়েছেন 141 ভোট, আর শিবির সমর্থিত প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন 130 ভোট। তবে জিএস পদে সম্প্রীতির শিক্ষার্থী জোট প্রার্থী সাইদ বিন হাবিব পেয়েছেন 175 ভোট। বিপরীতে ছাত্রদল প্রার্থী সাফায়াত পেয়েছেন 53 ভোট। এছাড়া সোহরাওয়ার্দী হলে ভিপি জিএস 2 পদেই জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। পূর্ণাঙ্গ ফলাফলের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। চাকসু নির্বাচনের ফল ঘোষণার খবর জানতে সরাসরি চলে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আমরা বিভিন্ন হল সংসদ এবং বিভিন্ন কেন্দ্রের ফলাফলগুলো পাচ্ছি আনুষ্ঠানিকভাবে। পূর্ণাঙ্গ ফলাফল পেতে কত সময় লাগতে পারে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক দিন, এবং এই দিনটির জন্য বিশ্ববিদ্যালয়কে অপেক্ষা করতে হচ্ছে 35 বছরেরও বেশি সময়। সেই কারণে অনেক বেশি আবেগের, অনেক বেশি উচ্ছ্বাসের এই দিন,
পুরো হল ভর্তি শিক্ষার্থী। আপনাদের কাছে এখানে যারা যেহেতু তারা যাদেরকে নেতৃত্ব নির্বাচন করবেন, নেতা নির্বাচন করবেন, তারাও যেমন শিক্ষার্থী, পাশাপাশি যারা ভোট দিয়েছেন তারাও শিক্ষার্থী। সুতরাং বন্ধু বলা যায়, বন্ধুকে তারা নেতা হিসেবে নির্বাচন করবেন। এই যে একটি প্রক্রিয়া, সেটি সময় লাগতে পারে। হয়তো আমরা আশা করছি নির্বাচন কমিশন থেকে যেটি বলা হয়েছে ঘণ্টাখানেকের মধ্যে হয়তো ওইখানে কেন্দ্রীয় সংসদের যে ফলাফল সেটি ঘোষণা হবে। আর যেহেতু এখন পর্যন্ত 4টি হলের ফলাফল আমরা হাতে পেয়েছিলাম, তার মধ্যে আমরা যদি দেখি, আপনি এখন বলছিলেন, তাও যদি একটু বলি যে আসলে 3টি হলে এগিয়ে ছিল ছাত্রদলের প্রার্থীরা, আবার একটি হলে এগিয়ে আছে ছাত্র শিবির। তবে যদি আমরা মোট ভোট হিসাব করি 4টি হলের ভিতরে, মোট ভোটে আবার ভিপি, জিএস এবং ইজিএস 3টি পদেই ছাত্র শিবির সমর্থিত প্রার্থীকে আমরা দেখেছি ভোট সংখ্যা বেশি। তো এখন আসলে বলা যাচ্ছে এখন পর্যন্ত যে ফলাফল, তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সম্ভাবনা দেখছেন এখানকার শিক্ষার্থীরা। তবে ফলাফল যাই হোক, তারা বলছেন যে যাতে যেই সম্প্রীতির বন্ধন রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে চাকসুকে কেন্দ্র করে সবাই একসাথে সমস্যারে চাকসু করে এখানে স্লোগান দিচ্ছিলেন, তখন মনে হচ্ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে যদি অন্তত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতি বছর চালু থাকতো, তাহলে হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্দশা বা দুঃখ অনেকাংশে লাঘব করা সম্ভব হতো এবং তাদের যে সমস্যাগুলো ছিল বা সংকটগুলো ছিল সেটি অনেকাংশেই পূরণ করা সম্ভব হতো। তো শিক্ষার্থীরা অপেক্ষা করছেন, পাশাপাশি গণমাধ্যম কর্মী হিসেবে আমরা অপেক্ষা করছি কখন ফলাফল দেন। তবে আশা করা হচ্ছে হয়তো খুব বেশি সময় আর লাগবে না, 1 থেকে 2 ঘন্টার মধ্যে হল সংসদ ঘোষণার পরপরই কেন্দ্রীয় সংসদের যে আনুষ্ঠানিক ফলাফল সেটি এই যে বাণিজ্য অনুষদ ভবন মিলনায়তন সেখান থেকে ঘোষণা হতে পারে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পূর্ণাঙ্গ ফলাফল আপনার কাছ থেকে ঠিক সময় পেয়ে যাব। আরেক সহকর্মী শহীদুল সুমন রয়েছেন ক্যাম্পাস এলাকায়, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছে এ পর্যায়ে। সুমন, জানাবেন যে ফল ঘোষণার বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? ক্যাম্পাস জুড়ে এখন কি পরিস্থিতি? বাইজিদ, আমি এই মুহূর্তে রয়েছি আইটি ফ্যাকাল্টিতে। এখানে কিছুক্ষণ আগেই ফলাফল ঘোষণা হয়েছে এবং ফলাফল ঘোষণার পর আসলে মূলত কেন্দ্রীয় যে সংসদ সেখানে কোনো আসলে সমস্যা আমরা দেখিনি। তবে হল সংসদের যে ভিপি প্রার্থী, সেই ভিপি প্রার্থীর ফলাফল নিয়ে কিন্তু ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে কিছুটা উত্তেজনা আমরা দেখছি। তার মূল কারণ হচ্ছে ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে দাবি করছেন যে তাদের যে ভিপি প্রার্থী সুজা, তিনি আসলে মূলত পেয়েছেন 1203 ভোট, আর যিনি শিবিরের প্রার্থী আবরার তিনি পেয়েছেন 1206 ভোট, অর্থাৎ তিনি 3 ভোটে জয়ী হয়েছেন। এই জয়ী হওয়ার পরপরই আসলে আমরা দেখেছি ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আটকিয়ে তারা বলতে থাকেন এই ভোট কারচুপি হয়েছে, আবার ফলাফল গণতে হবে। তখন কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবারও আইটি ফ্যাকাল্টির ভিতরে যান। তারপর পরে আমরা দেখছি 2 দলের মধ্যে আসলে স্লোগান পাল্টা স্লোগান আসলে চলছিল কিছুক্ষণ পর্যন্ত। আসলে থমথমে অবস্থা এখনো পর্যন্ত এখানে আছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনও এখনো ভিতরে রয়েছে। আসলে এখানে যে অবস্থা, আমরা আসলে তাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না। হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 2 দলের সাথেই কথা বলছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তারা বিষয়টি নিয়ন্ত্রণ করবে। তবে আমরা দেখেছি যে এখানে যে কেন্দ্রীয় সংসদের যে ফলাফল, সেই ফলাফলে ভিপি এবং জিএস প্রার্থী শিবিরের যেই প্রার্থীরা রয়েছেন ইব্রাহিম হোসেন রনি এবং সাইদ বিন হাবিব, তারা আসলে জয়লাভ করেছে। তবে এই জিএস হিসাবে আইয়ুবুর রহমান তৌফিক ছাত্র দল মনোনীত প্রার্থী, তিনি ছড়াউদ্দি হলের যে ফলাফল সেখানে তিনি জয়লাভ করেছেন। সব মিলিয়ে উত্তেজনা মূলত হল সংসদের যে ভিপি প্রার্থীর ফলাফল সেটি নিয়েই আসলে চলছে এবং দেখছেন ছাত্র দলের নেতাকর্মীরা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন ভোট কারচুপি হয়েছে, ভোটটি আবার গণতে হবে। শিবিরের যারা রয়েছেন তাদেরকে আমরা দেখছি পাশেই দাঁড়িয়ে রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যেই আইটি ফ্যাকাল্টি রয়েছে, অর্থাৎ যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের পাহারায় রয়েছে, তারা ভেতরে অবস্থান নিয়েছেন এবং ভেতরে কাউকে এখন আপাতত ঢুকতে দিচ্ছে না। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি এখানে একটি থমথমে অবস্থা আসলে তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনার তারা ভেতরে রয়েছেন, তারা হয়তো সবার সাথে কথা বলবেন, কথা বলে একটি হয়তো সিদ্ধান্তে তারা আসবেন। তবে আমরা এটি আসলে এখানকার যে পরিস্থিতি সেটি আসলে অনেকের সাথে কথা বলেছিলাম, সাধারণ ভোটার থেকে 2 দলের নেতাকর্মীদের সাথেই কথা বলছি। সেক্ষেত্রে কিন্তু এই পুনঃ গণনার কথা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আবার শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছে তারা সেটির আসলে তারাও আবার পাল্টা প্রতিবাদ করবেন। সব মিলিয়ে শাফিন, আমার কাছে আইটি ফ্যাকাল্টির সর্বশেষ তথ্য এই। আপনাকে ধন্যবাদ সুমন, আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পূর্ণাঙ্গ ফলাফলের পরে আবারও বিস্তারিত পরিস্থিতি আপনার কাছ থেকে জেনে নেব।
ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে, দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাই পালিয়ে যান বিভিন্ন দেশে। পালাতে না পারা এমপি মন্ত্রীরা ধরা পড়েন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। বুধবার প্রায় ৩ মাস পর একসঙ্গে আওয়ামী লীগের ১০ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ মোট ৪৫ জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিন শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার ৪র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ রয়েছে তা পৃথিবীর যে কোনো আদালতে তাদের অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট। নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়, পিআর সাধারণ মানুষ বোঝে না, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন এলাকায় মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় মহাসচিব বলেন, বিএনপি সকলকে নিয়ে একসাথে চলতে চায়। বিএনপি নির্বাচিত হলে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাসও দেন মির্জা ফখরুল। এ সময় নির্বাচনের আগে পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে কয়েকটি দলের আন্দোলনের সমালোচনা করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, একটি পক্ষ নির্বাচন পণ্ড করতে চায়। নির্বাচিত সরকার ছাড়া দেশ একরকম অভিভাবকহীনতায় চলছে বলেও মন্তব্য করেন তিনি। একটা নির্বাচিত সরকার না থাকলে আমরা কার কাছ থেকে নির্দেশ নিব, দিক নির্দেশনা নেব, সেটা আমরা ঠিক বুঝতে পারি। ব্যবসায়ীরা বলতেছে, ভাই কবে নির্বাচনটা দিবেন? আমাদের তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না। মিরপুরে পোড়া কেমিক্যাল গুদাম থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয় ঘটনাস্থল আশপাশের নির্ধারিত এলাকায় কাউকে না থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান, দুর্ঘটনা কবলিত কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরানোর আশ্বাস দেন তিনি। আর ফায়ার সার্ভিস কর্মীরা ব্যাখ্যা করেন আগুন নেভাতে দীর্ঘ সময় লাগার কারণ। এদিকে ঘটনাস্থলে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন কেউ কেউ। মিরপুর ট্র্যাজেডিতে নিখোঁজদের সন্ধানে হাসপাতালের মর্গে অপেক্ষারত স্বজনরা। ভেতরে সারি সারি পোড়া দেহ, কিন্তু কর্তৃপক্ষ বলছে ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তরের উপায় নেই। অবশ্য স্বজনদের দাবি, আগুনে পুড়ে মুখ বিকৃত হলেও নিহত 16 জনের মধ্যে 10 জনের মরদেহই তারা আলামত দেখে শনাক্ত করতে পেরেছেন। হাসপাতালের পরিচালক জানালেন, ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তর সম্ভব নয়। ডিএনএ শনাক্ত হলে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ নিতে পারবেন স্বজনরা। রূপনগর ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি 3 রোগী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সপ্রেস রোডের সৈয়দ শাহ রোডের একটি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার রাত 8:30 নাগাদ এই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণের পর ভবনের 3য় তলায় আগুনের ফুলকি থেকে আগুন ধরে যায়। মুহূর্তেই ওপরের 4র্থ ও 5ম তলায় ঘরগুলো আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে 9টার দিকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এবার আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার কাবুল এবং কান্দাহারে অবস্থিত তালেবান এবং সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে প্রিসিশন অ্যাটাক বা নিখুঁত হামলা চালানো হয়। হামলার পর তালেবান সরকারের আহ্বানে যুদ্ধবিরতিতে সম্মত হয় 2 পক্ষ। এর আগে সীমান্ত এলাকায় 2 পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়। অভিযানে তালেবান এবং ফিতনা আল খারেজির অন্তত 20 সদস্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। সীমান্ত এলাকায় তালেবানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এভাবেই অভিযান চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। এতে ধ্বংস করা হয় অন্তত 6টি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান। এর পাশাপাশি তালেবান সদস্যদের বিভিন্ন ক্যাম্পে চলে হামলা। পাকিস্তানের আইএসপিআর বিবৃতিতে জানায়, স্পিন বলদাক এবং চামান জেলায় চলে এই অভিযান, যাতে হতাহত হয় শতাধিক। তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ফিতনা আল খারেজির অবস্থানে চালানো হয় এসব অভিযান। পাকিস্তান এবং তালেবান 2 পক্ষের কাছেই আমাদের অনুরোধ, এই সংঘাত যেন দ্রুত বন্ধ করা হয়। এর আগে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় তালেবান যোদ্ধারা। পাল্টাপাল্টি সংঘর্ষে ধ্বংস হয়েছে পাক আফগান মৈত্রী গেট। তালেবানের দাবি, পাকিস্তানের হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক।
স্থানীয় সময় ভোরে এই সংঘর্ষ হয়। হতাহতের বেশিরভাগই শিশু। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কান্দাহারে পাঠানো হয়েছে। আমাদের উপর হওয়া হামলার জবাব দিতেই আমরা পাকিস্তানে অভিযান চালিয়েছি। আমাদের যোদ্ধারা অত্যন্ত আত্মবিশ্বাসী। শত্রুর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এরপর বুধবার কাবুলে ব্যাপক হামলা চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। বিবৃতিতে জানানো হয়, গাইডেড অস্ত্র ব্যবহার করে প্রিসিশন অ্যাটাক চালানো হয়। ওই হামলার পর অস্ত্রবিরতির আহ্বান জানায় কাবুল। তাতে সাড়া দিয়ে ৪৮ ঘন্টার জন্য সংঘাত বন্ধে সম্মত হয় দুপক্ষ। এদিকে এখনও দুই দেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্য সরবরাহ এবং যানবাহন চলাচল। এতে আফগানিস্তানে নিত্য পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন দেশটির সাধারণ মানুষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নারী ওয়ানডে বিশ্বকাপের খবর। আসরে নিজেদের চতুর্থ ম্যাচে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টানা ৩ হারের পর জয়ের খোঁজে নিগার সুলতানা জ্যোতির দল। বিশাখাপত্তনমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩:৩০। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অজিরা। অপরদিকে সমান ম্যাচে মাত্র ১ জয়ে ৬ অবস্থান করছে বাংলাদেশ। আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও এরপর টানা হারে দিশেহারা বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে হারলে সেমির রেস থেকে অনেকটাই ছিটকে যাবে টিম টাইগ্রেস। এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।